জেসমিন দিদি, তুমি আমার কথাটা শোনো। শেলি, ছাড়, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তাহলে তুই কি চাইছিস বল, আমি কি করব? আমার নূরকে ওই বেকার নিখিলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো? সব সময় আমার সঙ্গে এরকমই হয়। প্রথমে তনু আমার সঙ্গে এগুলো করেছিল, আর এখন তনুর মেয়ে নম্রতা আমার মেয়ের সঙ্গে এগুলো করে যাচ্ছে। যদি এই মণ্ডপে অদিতের বিয়ে হয় তাহলে আমার মেয়ে নূরের সাথেই হবে, না হলে আর কারোর সাথে হবে না। যে মণ্ডপ আমার মেয়ের সুখে আগুন লাগাবে সেই মণ্ডপ তো আমি নিজেই পুড়িয়ে দেব। আর আমি দেখে কে আমাকে কিভাবে আটকায়। কত বড় সাহস যে জেসমিনকে আটকায়। দাঁড়াও জেসমিন দিদি, দাঁড়াও প্লিজ, আমার কথাটা শোনো, একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। যতক্ষণ তুমি লুকিয়ে আছো ততক্ষণ তোমার কাছে অনেক কিছু করার আছে, কিন্তু কেউ দেখে ফেললে আর কিচ্ছু করতে পারবে না। তুমি নিজের অবস্থাটা দেখেছো একবার? জেসমিন দিদি, শান্ত হও। তুমি না এই মুহূর্তে থেমে যাও। এরপরে এক এক করে তুমি হিসাব নেবে, গুনে গুনে হিসাব নেবে সকলের। তুমি এখন এই জুসটা খেয়ে নাও, জুসটা খাও। জেসমিন দিদি, তুমি এখন জুসটা খাও, মাথা ঠান্ডা করো। আর দেখো, ভেবে চিনতে পা ফেলতে হবে তোমাকে। তুমি যা খুশি তাই করতে পারো না। আর এখন নূরের সাথে নিখিলের বিয়েটা হয়ে যাক না, আর পরে ডিভোর্স করিয়ে দেবে তুমি জেসমিন দিদি। তোমার যেরকম ছেলে পছন্দ সেরকম ছেলের সাথে তুমি নূরের আবার বিয়ে দিয়ে দেবে, বুঝলে? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। ভুলে যেও না তুমি জেসমিন, তোমার কাছে কিছুই অসম্ভব নয়। ভুলে যেও না তুমি কে। শুধু এখনকার মতো চুপ করে থাকো। জেসমিন দিদি, ওয়েটার। হ্যাঁ ম্যাম। এদিকে এসো। এবার অগ্নি প্রদক্ষিণ করে শপথ নিন যে সুখে দুঃখে একে অপরের সঙ্গে থাকবেন, দুজন দুজনের কথা মেনে চলবেন। বিয়ের পরে যেটা আমি বলবো সেটাই হবে, 100% শুধু আমার কথাই চলবে। তুই শুধু ভালো ছেলের মতো আমার কথা শুনিস, ঠিক আছে? হ্যাঁ, এখন যেন আমার কথাই চলে। শাট আপ। হ্যাঁ, এখন তোর কথাই চলে, কিন্তু বিয়ের পর শুধু আমার কথাই চলবে। আমাদের বাড়ির প্রত্যেকটা কোণা ভালোবাসার ফুল দিয়ে সাজাবো। সে তুই ফুল টপ যাই রাখ, আমি তো তোর পেছন পেছনই ঘুরবো। তাহলে তো হয়ে গেল। কি হলো? না তুই নিজে কিছু করবি আর না তুই আমায় কিছু করতে দিবি। তাহলে আমার অনুযায়ী চলুক। আচ্ছা শুনুন নম্রতা ম্যাডাম, আপনি শুধু ভালোবাসবেন, বাকিটা আমি বুঝে নেব।
তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। এটাই সপ্তম অর্থাৎ শেষ প্রদক্ষিণ। থামো! নম্রতা, তুই এই বিয়েটা করতে পারিস না। নম্রতা, প্লিজ এই বিয়েটা করিস না। অন্য কাউকে বিয়ে করতে পারবি বল? অন্য কারোর হতে পারবি তুই? তুই শুধু ঈশানের। আই এম রিয়েলি সরি। আমি তোকে বিশ্বাস করিনি, তোর কথা শুনিনি, তোকে এত খোঁটা দিয়েছি। প্লিজ নম্রতা, আমার বোকামোর এত বড় শাস্তি দিস না। তোকে ছাড়া কি করে বাঁচবো বল? তোর মনে নেই নম্রতা, আমরা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। নম্রতা আর ঈশান আলাদা হতে পারে না। তোকে ছাড়া আমি বাঁচবো না রে, বাঁচবো না আমি। তুই আমার পৃথিবী, তোকে ঘিরেই আমার সবকিছু। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বিয়ে করিস না। सौ दिल भी हो दे मेरे, हर दिल कर देती। আমরা দুজন সবকিছু ঠিক করে দেবো, তুই এই বিয়েটা করিস না নম্রতা। तू है खुदा, तू इबादत मेरी। तू है खुदा, तू इबादत मेरी। तू है मोहब्बत, तू
किस्मत मेरी बारियां बारियां जान बारियां 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 जान बारियां हारियां हारी तुझ पे दिल हारियां संग तेरे उम्र भर लवा उड़ारियां संग तेरे उम्र भर लवा उड़ारियां 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 তোর সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া একটা মুহূর্ত না। বিবাহ সম্পন্ন হলো। তুমি বলেছিলে না নম্রতা তনুর মেয়ে, ওরই মতো ডিটেকটিভ গিরি করে, আমি কিছু করিনি। নম্রতা, এই নম্রতা ঠিক তনুর মতো হয়েছে। এ চাই আমার নূরের সব অধিকার কেড়ে নিতে। আমি এই নম্রতাকে শেষ করে দেব, কিন্তু আমার নূরের অধিকার আমি কিছুতেই কেড়ে নিতে দেব না। মিস্টার অদিত, বিয়ের পর আপনি কেমন অনুভব করছেন? মিস্টার অদিত, বিয়ের পরে আপনার কি প্ল্যান রয়েছে? আপনার স্ত্রীও কি পলিটিক্স জয়েন করতে পারেন? আপনার ওয়াইফও কি পলিটিক্সে ইনভলভ হবে? মিস্টার অদিত, আগামী নির্বাচনে আপনার স্ত্রী আপনাকে কিভাবে সাহায্য করতে পারেন? দেখা যাক। নিখিল, এখনো ওদের বলো না আমাদেরও প্রশ্ন করতে। আরেকটা প্রশ্ন, আচ্ছা আমাদের এটা জানান যে আপনাদের হানিমুন ডেস্টিনেশন কোথায়? আমরা কিন্তু জানতে আগ্রহী। চুপ করো এবার। এই নাও। মামি, এই দেখ, এটা নিয়ে এসেছি আমি তোর জন্য। মামি, এটা তুমি কিনেছো আমার জন্য? এই নাও, চুপচাপ নূরকে দিয়ে দিও ওর কন্যাদানে। হ্যাঁ অবশ্যই, আমি তো কিনেছি। তুমি দেখো, খুব পছন্দ
হবে তোমার। তুই যতই লুকো মা, কিন্তু তোর এই চোখের জলে তোর মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্টের ভাষা পড়তে পারছি। আর একটা কথা মন দিয়ে শোন, সারা পৃথিবীর সমস্ত দরজা যদি তোর কাছে বন্ধ হয়ে যায়, তোর দাদুর বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে রে মা। যখন তোর মনে হবে এই বিয়েটা তোর বোঝা হয়ে যাচ্ছে, যখন সম্পর্কের বোঝা টানতে টানতে তোর মনে হবে যে নিজের ঘাটটা বোধহয় ভেঙে যাচ্ছে, তুই তখন অবশ্যই আমার কাছে চলে আসিস মা। আর মা শোন, আরেকটা কথা মনে রাখিস, তুই একজন নারীও বটে। কোনো সম্পর্কে এমন ভাবে বাধা পড়বি যাতে কখনো তোর মনে না হয় যে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিস। আর যখন তোর এমনটা মনে হবে না রে মা, তখন তোকে কারোর কথা ভাবতে হবে না, নিজের কথা ছাড়া। আরে দাদা, নাতনিকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন নাকি যুদ্ধে? এমনিতেই ওকে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। ও ভাবনা চিন্তা করার সময়ই বা পাবে কোথায়? আমাদের বংশের বউরা শুধুমাত্র অনুষ্ঠানের সময় বাপের বাড়ি যায়। তাহলে এইসব অযথা কেন বলছেন ওকে? আর তাছাড়া এর বিয়ে হয়েছে অদিতের সঙ্গে, যে একজন পাবলিক ফিগার। বিয়ের পরে লোকের দৃষ্টি ওর উপরে বেশি আর অদিতের ওপর কম থাকবে। তো আপনাকে আমি একটা উপদেশ দিই যে ওকে এইসব কথা না বুঝিয়ে মান সম্মান সম্পর্কে বোঝান। তুই না আমার সবচেয়ে প্রিয় নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। দাদা, আমি না গত জন্মে নিশ্চয়ই বড় কোনো পাপ করেছিলাম, তাই আমি আমার আর একটা মেয়েকে অন্যের জন্য বলি দিয়ে দিলাম। দাদা, আমি আমার আর একটা তনুকে বিসর্জন দিলাম। দাদা, তুই বলিস না ভাই। তুই ছেলেটাকে বিয়ে করতে চাস না? যা করে নে, কারণ আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই নম্রতা।
আপনারা দেখছেন বিয়ে হয়ে গেছে এবং দুজনেই বউ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আজকে এই নতুন দুই বউয়ের গৃহপ্রবেশ। আমি তো খুব বেশি এক্সাইটেড গাইজ, এবং আমি শিওর আপনারাও এক্সাইটেড। তাহলে দেখতে থাকুন এসি টিভি। আমরা এই এক্সাইটিং মুহূর্তে লাইভ টেলিকাস্ট করছি। দয়া করে তোমার কান্নাকাটি বন্ধ করো আর একটু হাসো। তুমি আমার ওয়াইফ, একজন পলিটিশিয়ানের ওয়াইফ। আনফরচুনেটলি আই এম এ পলিটিশিয়ান, আর এখানে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। ওয়েলকাম টু মাই ফ্যামিলি। এই বাড়িতে তোমাকে স্বাগত। আরে আরে দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের? আগে দাদা বৌদিকে ভেতরে আসতে দে, ওদের আগে গৃহপ্রবেশ হবে, তারপর তো তোদের নম্বর। বৌদি তাড়াতাড়ি করো। শুভ মুহূর্ত এসে গেছে, এই বাড়ি তোমরা এন্ট্রি করো। হ্যাঁ নূর দাঁড়া, আগে তোর বড় যা করবে তারপর তুই করবি, খালি তাড়াহুড়ো করিস। করিস না, এত তারা কিসের? বউকেও সাথে করে নিয়ে যা। বিয়ে তো হয়ে গেল, তবে বউ ওর সাথে থাকবে কিনা সে তো উপরওয়ালাই জানে। তুমি যখন একবার এই বাড়িতে পা রেখেছো তখন পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে শেখো, কারণ আমি কারোর জন্য দাঁড়াই না, তোমার জন্য তো একদমই না। নিজেকে সামলা, সবকিছু নষ্ট হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। তুমি যেমনটা বলতে নম্রতা ঠিক সেটাই করলো আমার সঙ্গে। আমার বাবাকে কেড়ে দিল, আমার স্বপ্ন ভেঙে দিল, আমার জীবনটা শেষ করে দিল মা। ভুলে যা সবকিছু, সব ভুলে যা, ওর আর কোনো অস্তিত্ব নেই তোর জীবনে। ঈশান, ঈশান কোথায়? ঈশান কোথায়? ঈশান, ঈশান।
এবারে শুরু হবে অদিত আর নম্রতার আংটি খোঁজার অনুষ্ঠান। তবে তার আগে অদিত তার আংটিটা আঙুল থেকে খুলে দেবে। অদিত, এবারে নম্রতা তুই। শুনছো? খুব ভালো। ছেলেকে বললো সমস্ত নিয়ম যেন হাসি মুখে পালন করে। কালকে পেপারে হাসি মুখের ছবি প্রয়োজন, এরকম মুখের নয়। যাও। অদিত, একটু হাসি মুখে থাক। এসব খেলা 5-10 মিনিটেই শেষ হয়ে যাবে। সব রিপোর্টাররা কিন্তু তোকেই দেখছে। খুশি হওয়ার অ্যাক্টিং তো করতে পারো তুমি, নাকি তার জন্য কোনো কোর্স করাতে হবে? সামনের দিকে থাকো। ঈশান! দাদা! মা! ঈশান! দাদা! ঈশান! দাদা! দাদা! ঈশান! দাদা! ওঠ না! ঈশান! দাদা! 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 আমি ঠিক আছি। এবারে হবে আংটি খোঁজার অনুষ্ঠান। এই যে গেল নম্রতার আংটি জলে, আর যে জিতবে তার কথায় সংসার চলবে। নে এবার খোঁজ। বিয়ে ঠেকলে তো জিতবে তো আমার দিদি নম্রতা। চল কামা। দাদা অল দ্য বেস্ট, তোকেই জিততে হবে। নম্রতা, 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 দাদা তোকেই জিততে হবে দাদা। নম্রতা, নম্রতা। ঈশান, কথাটা বোঝার চেষ্টা কর বাবা। যদিও তোর জন্য চিন্তা করতো, তাহলে তোর জন্য অপেক্ষা করতো, তোকে এইভাবে ছেড়ে চলে যেত না। ওর তো নিজের স্বার্থের জন্য অদিতের বউ হওয়ার তাড়া ছিল, তাই তোকে ছেড়ে দিল। এদিকে তুই নিজের হুঁশ হারিয়ে ফেলছিস, আর অন্য কাউকে বিয়ে করে চলে গেল। ঈশান, সামলা নিজেকে, সামলা নিজেকে ঈশান। ঈশানও তোর জন্য উপযুক্ত ছিল না, ও এই পরিবারের জন্য উপযুক্ত ছিল না, বুঝলি? আমার ছেলে মেয়ে দুটোর সুন্দর হাসি খুশি জীবনটাকে তুই কি বানিয়ে দিলি নম্রতা। তোর কোনোদিনও ভালো হবে না। আমার ছেলে মেয়েদের জীবন বরবাদ করেছিস না তুই। দেখিস, তুইও কোনোদিনও সুখী হতে পারবি না। তোরও কপাল পুড়বেই, খুব শিগগিরই পুড়বে। এই রিংটা যেই খুঁজে পাক, এই সম্পর্কের লাগাম সারা জীবন আমার হাতেই থাকবে। ও ওয়াও, তাহলে ফাইনালি রিংটা জিতলেন অদিত বাবু। রাজা সবসময় রাজাই থাকেন। তোমার মনে আছে তো এই সব কিছু শুধুমাত্র লোক দেখানোর জন্যে? মিডিয়ার লোক আমাদের ছবি তুলছে, তো এই মুখে যেন স্মাইল থাকে। ম্যাম, একটা ফটো প্লিজ।
বাড়ির মতো এখানেও সবাই ওকে নিয়ে পড়ে আছে। আপনাদের নাটক যদি শেষ হয়ে গিয়ে থাকে, আমি কি যেতে পারি এখান থেকে? শুরু কর নিখিল। নে, এই জলে দিয়ে দিলাম। এবারে দেখি কে যেতে। হ্যাঁ, আমি পেয়ে গেছি। দেখিস নিখিল, ও তোকে সারা জীবন নিজের ইশারায় নাচাবে। আমি তো তৈরি ওর ইশারা নাচার জন্য, ওর সঙ্গে নাচার জন্য, ওর চারপাশে ঘুরে নাচার জন্য, ও যা বলবে তা শোনার জন্য। আমার কথা না শুনে তুই নূরকে নিখিলের সাথে পাঠিয়ে দিলি তো? এবার আমি তোকে দেখাবো শেলি, যে প্ল্যান নষ্ট করা আসলে কাকে বলে। জাসমিন দিদি প্লিজ আমার কথাটা শোনো, আমার কথা শোনো। আমি কি করেছি তোমার প্ল্যান যাতে ভেস্তে না যায়, আমি তো সেই চেষ্টাই করছিলাম। চুপ কর শেলি, একদম চুপ। তুই আমাকে বাঁচাচ্ছিলিস? তুই আমার গোছানো গোটা প্ল্যানটাকে নষ্ট করে দিলি, গোটা প্ল্যানে জল ঢাললি, আর তুই বলছিস যে তুই বাঁচাচ্ছিলিস আমাকে? জাসমিন দিদি আমার কি ভুল ছিল? আমি কি করে জানবো যে নম্রতা এত তাড়াতাড়ি বুঝে ফেলবে যে পাশে কে বসে রয়েছে, নিখিল না অদিত? মুখটা বন্ধ কর শেলি, মুখটা বন্ধ কর। আর নম্রতা বুঝতে পেরে গেল, কারণ ও তোর থেকে অনেক বেশি চালাক। ও নিজের মাথাটাকেও ব্যবহার করে আর নিজের চোখ দুটো খোলা রাখে। ও আমার নূরের থেকে সবকিছু কেড়ে নিল, ওর পজিশন, ওর অধিকার, ওর ভাগ্য, সবকিছু। আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ না আমি ওই নম্রতাকে বাড়ি থেকে দূর করে দিতে পারি। আমার নূর কারোর জুতোর তলায় থাকবে না, বরং থাকবে ওই নম্রতা, তাও আবার আমার নূরের জুতোর তলায়, আর সেটাও সারা জীবন। শেলি, তুই আগেই আমার অনেক প্ল্যান নষ্ট করে দিয়েছিস, কিন্তু এই শেষবার আমি তোর ওপর বিশ্বাস করছি। আর যদি এইবার তুই আমার বিশ্বাস ভাঙিস, তাহলে তুই ভাবতেও পারছিস না আমি তোর সাথে কি করব। সেই জন্য আমি যতটুকু তোকে বলবো ততটুকুই করবি শেলি। আমাকে বল যে ওই বাড়িতে এখনো নম্রতার জিনিসগুলো যায়নি, তাই তো? বল। ওরকম করে কি বলছিস? জোরে বল। বাকি আছে, বাকি আছে, বাকি আছে, এখনো নম্রতার জিনিসপত্র যায়নি। ও তো আর বিয়ের জন্য রেডি ছিল না। ও এই জন্য গেছিল কারণ ওর সময় এখন খুব খারাপ চলছে। যাই হোক, যেভাবেই হোক শেলি, এইবার আমি তোকে ঠিক যা যা বলবো ওয়ার্ড টু ওয়ার্ড তুই ঠিক সেটাই ফলো করবি। তোমরা দুজনেই এই বাড়ির বৌমা। এই বাড়ির সম্মান এখন তোমাদের সম্মান। এ বাড়িতে তোমরা কেমন করে থাকবে, স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে কিভাবে চলবে, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবে ততই মঙ্গল। বিশেষ করে তুমি নম্রতা, কারণ তুমি অদিতের স্ত্রী আর ও হলো একজন পাবলিক ফিগার। তাই তোমাকে অনেক বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? মনে রেখো। জানি না যে কি হয়েছিল, মল্লিকার বিয়ের মণ্ডপে ফিরলই না। আর আমি বুঝতে পারছি না যে আমার হাজবেন্ড শুধু তোমাকে কেন পছন্দ করলো অদিতের জন্য। তুমি তো জানো যে অদিত এই বিয়েতে একেবারেই খুশি হয়নি। ডু ইউ নো কত কিছু স্বপ্ন ছিল আমার, যে আমার বড় বৌমা আসবে আর আমি তার সঙ্গে কত কিছু করব, কত জায়গায় যাব। যাকে এখন তো তুমি এসে গেছো। এখন আর কি করা যাবে? আর অদিতের বাবা যেটা বলেছে সেটা একদম হালকাভাবে নিও না, বুঝেছো? উনি নিজের নাম এবং এই পরিবারের সম্মানের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। আর তাছাড়াও তোমাকে তো নিজের পরিবারের সম্মানের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, তাই না? কারণ তুমি একটা ভুল করলে তাদের দিকেও আঙুল উঠতে পারে।
তোকে তনু মানুষের মতো মানুষ করেছে, আর এই শিক্ষাই তো তোকে দিয়েছে যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে। আর আমি জানি যে তুই এই সম্পর্কটা রাখার জন্য প্রাণও দিতে পারিস। এই চাবির গোছাটা ভেবেছিলাম আমি আমার বড় বৌমাকে দেব, যেটা এখন তোমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, সে তো এখন তুমিও আমার বৌমা, কিন্তু কি বলো তো, ওই ফিলিংটা আসছে না। তাই বিশ্বাসও করতে পারছি না যে তুমি এত বড় রেসপন্সিবিলিটি সামলাতে পারো। এই চাবির গোছায় প্রত্যেকটা চাবি হলো এক একটা দায়িত্ব, কোনোটা বাড়ির, কোনোটা সম্পর্কের, আবার কোনোটা ভালো মন্দ সময়ের। পালন করতে পারবে তুমি? তুমি এই পরিবারের অংশ নিশ্চয়ই হয়েছ, কিন্তু বৌমা তখনই হবে যখন আমার ছেলে তোমাকে মন থেকে গ্রহণ করবে। অ্যান্ড আই হোপ যে তুমি ওর স্ত্রী হয়ে ওঠার জন্য সবকিছু করবে। ম্যাম, বড় বৌদির বাড়ি থেকে জিনিসপত্র এসেছে। অদিতের ঘরে গিয়ে রেখে দাও। ভাগ্য ভালো আমার, একটা ব্যাপারে সান্ত্বনা তো আছে যে আমার ছোট ছেলে ভীষণ খুশি। এসো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিই। মা, নম্রতাকেও দেখো মা, তুমি এই বাড়িতে আগে হলে নিখিলের স্ত্রী আর নম্রতার বোন পরে, বুঝেছো? তাই নম্রতার ব্যাপারে চিন্তা করা ছেড়ে দাও। একজন স্ত্রী আর একজন বৌমার কি রেসপন্সিবিলিটি থাকে প্রথমে সেটা বোঝো। এসো। যখন তোর মনে হবে এই বিয়েটা তোর বোঝা হয়ে যাচ্ছে, তোর মনে হবে যে নিজের ঘাটটা বোধহয় ভেঙে যাচ্ছে, কোনো অবশ্যই আমার কাছে চলে আসিস মা। এই রিংটা যেই খুঁজে পাক, এই সম্পর্কের লাগাম সারা জীবন আমার হাতেই থাকবে। আমি বুঝতে পারছি না যে তুমি নিজের ভাগ্যে কাঁদবে নাকি আমি আমার ভাগ্যে। ভেবেছিলাম মল্লিকা বৌমা হবে আর আসলো তার ভাইয়ের গার্লফ্রেন্ড। যাকে এসব কিছু তো সবাই ভুলে যাবে, কিন্তু তোমার আর ঈশানের সেই দিনের ঘটনাটা যেটা সবাই নিজের চোখে দেখেছে, ঈশান, সেটা কিন্তু কেউ ভুলবে না। যে মেয়েরা না লজ্জার মাথা খেয়ে সবার সামনে বয়ফ্রেন্ডের সঙ্গে সোহাগ করে, তারা শ্বশুর বাড়িতে তো জায়গা করে নিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকেদের মনে জায়গা করতে পারে না। আচ্ছা, কি হয়েছিল আমাকে অন্তত বলো। তুমি তো দৌড়ে পালিয়ে গিয়েছিলে ঈশানের কাছে যখন দাদা অদিতের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, বলো না, বলো। ঈশান কি বলেছিল আর তুমি কি শুনেছিলে? কি হয়েছিল? আজ তুই আমার বিশ্বাসটাই ভেঙে দিলি নম্রতা। ভুলে যা তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমাদের মধ্যে যা ছিল আজ থেকে শেষ। আরে বলো না, তোমাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল? ও তো তোমাকে না বলে দিয়েছিল, তাই না? আরে তুমি তো আজকালকার মেয়ে, যখন কোটি টাকার বাজি জিতে যাচ্ছ তখন সামান্য 50-100 টাকার বাজি ধরবে নাকি তুমি? হ্যাঁ, কোথায় অদিত কোটিপতির ছেলে পলিটিশিয়ান
আর কোথায় ওই সামান্য মাইনে চাকরি করা এসপি। আরে আরে নীরু, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে গোটা বাড়িতে খুঁজছি। আর তোমার জন্য আমি ঘরের মধ্যে গরম জল করে রেখেছি, চলো তোমার পা ধুয়ে দি। সারাদিন বিয়ের কাজ করে ক্লান্ত হয়ে গেছো না তুমি? সত্যি? সত্যি। যাও গিয়ে জলটা একটু দেখে নাও, বেশি গরম নেই তো? নম্রতা, আমি আবার আসবো তোমার কাছে। তুমিও এসো। আমি একটা ছোট্ট কাজ ছেড়ে আসছি এক্ষুনি। আরে মা, ওয়েলকাম টু নতুন বাড়ি। মানে বলতে চেয়েছি তো শ্বশুর বাড়ি। শোন মা, তুই আমাকে তোর মতনই ভাবতে পারিস। আসলে কি বলতো, আমাদের দুজনকে ছাড়াই বাড়িটা সম্পূর্ণ নয়, কারণ ফার্নিচারই তো বড় লোকের বাড়ির শোভা বাড়ায়, আর আমরা দুজন তাই ফার্নিচার। আমি আমার জায়গা খুঁজে নিয়েছি, এবার তোকে তোরটা খুঁজতে হবে। দেখ মা, তুই যেন একটা কোনায় চুপচাপ পড়ে থাকিস না, আর আমি জানি তুই তা থাকবিও না, কারণ যে মেয়ে তার নিজের পরিবার আর তার বোনের জন্য এত বড় বলিদান দিতে পারে, তাকে তার জায়গা কেউ বলে দিতে পারে না। আমি জানি তুই এই পরিবারে নিশ্চয়ই বাধ্য হয়ে এসেছিস, আর এটা এই পরিবারের সৌভাগ্য। আর দেখে নিস, একদিন এই কথাটা এই পরিবারের সবাই বুঝতে পারবে। চল রে মা, তোকে তোর ঘরটা দেখিয়ে দিয়ে আসি। আয় মা। বিয়ের পর সবকিছু আমার মন মতো হবে। বাড়ির প্রত্যেকটা কোণাকে ভালোবাসার ফুলে ভরিয়ে দেবো। তুই ফুল বা টপ যাই লাগা, আমি তো শুধু তোর পেছন পেছনই ঘুরবো। তোকে কখনো দূরে সরে যেতে দেবো না। সত্যি? প্রথমত, আমার জীবনে আশা থেকে তোমাকে আটকাতে পারলাম না, আর তার উপর এখন তোমার সঙ্গে আমার রুমও শেয়ার করতে হবে। বিয়ে সার্কাসটা সে সময় হাঁপ ছেড়ে বাঁচলাম।
এই সার্কাসটাকে তুমি সিরিয়াস ভাবছো না তো? হ্যাঁ, ভেবো না কিন্তু, কারণ আমার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই। কি কি ভাবছো? যে আমি তোমার হাজবেন্ড, তোমাকে গিফট দেব? দিয়েছি তো তোমাকে এই বাঁশ, এটাই হলো তোমার গিফট। নিখিল, এটা খুব সুন্দর। তোমার থেকে বেশি না। জানো, আজকে আমি সবকিছু পেয়ে গেছি। আমার জীবনের কোনো কিছুর অভাব নেই। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, এই বাড়ির বৌমা হওয়ার সুবাদে আমার যা দায়িত্ব কর্তব্য রয়েছে আমি পালন করে যাব। আমার সততা আর আমার নিষ্ঠার ওপর কাউকে আঙুল তুলতে দেব না। তোমার কি মনে হয় তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি গলে যাব? এই মিষ্টি মিষ্টি কথাগুলো বাবা মায়ের সামনে বলো, হয়তো ওনারা খুশি হবে না, আমি না। আর তুমি যে পোশাকটা পরে আছো, এটাকে চেঞ্জ করো, আমার দেখতে অস্বস্তি হচ্ছে। থ্যাঙ্কস। যে কাজটা আমি বলেছিলাম সেটা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছি। ঈশানের ছবি সুটকেসের একদম উপর দিকেই রেখেছি আমি। মানে যখনই সুটকেস খুলবে তখনই ওর রোমান্সটাই আগে বেরিয়ে আসবে, তারপরে অন্য কিছু। তারপর নম্রতা ছোট হয়ে যাবে সারা জীবনের জন্য অদিতের চোখে। ব্যাস, যেমনটা আমি ভেবেছি না তেমনটাই যেন হয়। তারপর হবে মজা। অদিত, এই ছবিটা কি যে বলি, আমি কি বলবো তোমাকে। বেশ, তুমি তো তোমার লয়্যালটি সুটকেসে ভরে নিয়ে এসেছো, তাই না?
হ্যাঁ, সুপার, গ্রেট, অ্যামেজিং। তুমি তো অনেক বড় পলিটিশিয়ান নম্রতা। মানে তুমি বলো একরকম, কাজ করো আরেক রকম। তুমি যদি বলো তাহলে ওর মন্দির বানিয়ে দিই। অদিত, এই ছবিটা আমার ব্যাগে। এই ছবি আমি রাখিনি। আমার সামনে মিথ্যে বলো না নম্রতা। তুমি কি মনে করেছো আমি জানি না? বিয়ের আগে তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কি করতে গিয়েছিলে? হ্যাঁ, তুই আমার বিশ্বাস ভেঙে দিলি নম্রতা। ভুলে যা যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল। একে কনভিন্স করতে গিয়েছিলে যে প্লিজ ঈশান আমাকে বিয়ে করো, না হলে আমার বিয়ে অদিতের সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ, আর ও যখন তোমাকে কিক আউট করলো তখন তুমি ফিরে চলে এলে। হ্যাঁ, মানে ঈশানকে বিয়ে করতে না পারি তো অদিতকে বিয়ে করে নি। লাভ লোকসানের হিসেব তো তোমার কাছ থেকে শেখা উচিত। আমরা তো এখানে সাধারণ পলিটিশিয়ান, আসল পলিটিশিয়ান তো তুমি নম্রতা। আমার এটা ভেবেই খুব ভয় লাগছে যে আমি আর নম্রতা একে অপরের জায়গায় বসে পড়েছিলাম। প্রথমবার শুনলাম যে একটা বিয়েতে দুজন কোণে বদলে গেল, কিন্তু ঠিক সময় সবকিছু ধরা পড়েছে। নইলে আমি এটা ভাবতেও পারছি না যে আমার বিয়ে অন্য কারোর সাথে। এরকমটা হতেই পারতো না। ওপরওয়ালা তোমাকে শুধু আমার জন্য পাঠিয়েছেন। আর যদি কোনো গন্ডগোল হয়েও যেত, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। সত্যি বলছো? তাহলে না, মানে বাবা তো আর বিয়ে দিতে চাইছিলেন না, তাই আমি ভাবলাম তুমি হয়তো কিছু বলবে না। কিছু বলতাম না মানে কি? আমি তোমাকে ভালোবাসি নূর, আর তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম। সে তো নম্রতা মেনে নিল, তাই আমি চুপ করেছিলাম। তোমাকে পেয়ে গেছি, আমি আর কিছু চাই না। ইউ মিন যদি তোমার কাছে বাড়ি, টাকা পয়সা কিচ্ছু না থাকে, মানে তাতে তোমার প্রবলেম হবে না? হবে, কিন্তু তুমি থাকবে তো আমার সঙ্গে, তাই দিয়ে জীবনটা চলে যাবে। আদা একটা, এ বোঝে না কেন যে আমি শুধু ওর ভালোবাসা নয়, ওর যা যা আছে সব কিছু চাই। তোমাকে আমি সহ্য করে নেব নম্রতা, কিন্তু একে করবো না। বুঝেছো তুমি? এই বেডরুমে তিনজনের জায়গা করার চেষ্টা করো না নম্রতা। আর কি, তুমি লয়্যালটির কথা বলছিলে না? তোমার লয়্যালটিকে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, এটা তুমি মাথায় রেখো। আরে তুমি ঈশানেরই হলে না, যাকে তুমি এত ভালোবাসতে, তুমি আমায় কি ভালোবাসবে? জানি না তুমি আমাকে কোন উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছো। এবার থামো অদিত। তোমাকে বিয়ে করার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। তুমিও জানো আমাদের বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছে। আমি তো বাধ্য ছিলাম, কারণ আমার একটা পাবলিক ইমেজের ব্যাপার ছিল। কিন্তু তুমি তো না বলতে পারতে। তুমি কেন রাজি হলে? আমার আর নিখিলের তখনই বিয়ে হবে যখন অদিত আর তোর বিয়ে হবে। যদি তুই আমার জীবন নিয়ে এতই ভাবিস, তাহলে যা অদিতকে বিয়ে করে নে। আর তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে একবারও ভাবলে না? হ্যাঁ, তুমি তো জানো আমাকে কতটা ভালোবাসতো। মল্লিকা, এই সব কিছু মিথ্যে। আমি জানি না এই ছবিগুলো কে কখন ক্লিক করেছে। তোর এই নাটকগুলো তুই এবার বন্ধ কর নম্রতা। শ্রোতা এখন নিশ্চয়ই এটা বিশ্বাস করছে যে ওই ছবিতে যা যা ছিল সব সত্যি। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম অদিত, কিন্তু জাস্ট শাট আপ। আমি জানি তুমি এই বিয়েতে রাজি না হতে পারতে, কিন্তু তুমি তা করনি। এনিওয়েজ, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। শুধু এটা মনে রাখবে, এই বিয়েটা লোক দেখানোর জন্য হয়েছে, আর লোকেদের সামনে সেটা তুমি দেখাবেও। সবাই যেন এটা বিশ্বাস করে যে আমি একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। আমরা সবার সামনে বাইরে যাব, হাত ধরে ঘুরবো, পিকচার্স ক্লিক করব আর হাসবো। আর আমাদের স্মাইল এমন হবে যাতে লোকেদের মনে হয় আমাদের থেকে বেটার কাপল আর পৃথিবীতে নেই। কিন্তু এই বন্ধ ঘরে না তুমি আমাকে মুখ দেখাবে, আর না আমি তোমার মুখ দেখব। ইউ গেট ইট?
স্যার প্লিজ, স্যার 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 নিন না স্যার, স্যার মুখ মিষ্টি করুন। ছেলে হয়েছে না মেয়ে? না স্যার, এই মিষ্টি তো অদিত বাবুর বিয়ে হয়েছিল না, সেই কান থেকে মিষ্টিটা এসছে স্যার। পুরো শহরে গিয়ে মিষ্টি দিয়েছে স্যার। আমি সিমলায় আছি। আমাদের তো এখানে দেখা করার কথা ছিল, তুই সিমলা কখন গেলি? তুই কি ওখানে একা আছিস না কেউ আছে তোর সাথে? একজন কলিগ আছে আমার সাথে। আমি কিচ্ছু করিনি স্যার। তুই দেখ খোকা কি করে তোর থেকে না, সত্যিটা স্যার, বার আমি করি। কিচ্ছু করিনি। কে তোর বস? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু করিনি। তোকে তো এই, দাঁড়াও। আমি কিচ্ছু করিনি স্যার। কি করেছো? স্যার স্কুলের স্টুডেন্টদের ড্রাগস বিক্রি করে, পুরো র্যাকেট আছে ওর। এত মারছি তবু নামই বলছে না। হাত খোলো ওর। যশন্ত, বাইরে যাও। আমি কিচ্ছু জানি না স্যার। শেষবার বলছি, সত্যি কথাটা বলে দে। স্যার আমি কাউকে চিনি। কাউকে চিনিস না? হ্যাঁ বল, কিছু জানিস না? প্রত্যেকটা মিথ্যে আর মিথ্যেবাদীদের আমি ঘৃণা করি, জানিস না? জানিস না তুই? ঠিক আছে দাঁড়া। আমি তোকে ঠকাইনি ঈশান, আমি তোকে মিথ্যে বলিনি। আমি তোরই নম্রতা রে। এটা আমার নম্রতা? বল কার হয়ে কাজ করিস তুই? হ্যাঁ বল। আমি কিচ্ছু করিনি ছোট স্যার। বাচ্চাদের নষ্ট করিস তুই, দেশের ভবিষ্যৎ নষ্ট করছিস তুই। স্যারের কি হয়েছে আজকে? এরকম তো আগে কখনোই করতেন না। খুব আস্তে আস্তে কথার মধ্যে দিয়ে কথা বার করতেন, কিন্তু আজকে তো মনে হচ্ছে শেষ করে ফেলবে ওকে। স্যার 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 স্যার, ছেড়ে দিন। থামুন স্যার, শেষ হয়ে যাবে ও। আমাকে যেতে দিন স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। ফার্স্ট এড করো এর। ওকে স্যার। মিথ্যে বললি নম্রতা? কেন করলি? আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিলি তুই নম্রতা। মল্লিকার জীবনটাকেও নষ্ট করে দিলি, আমাদের সকলের সব সুখ কেড়ে নিলি তুই। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোকে ছেড়ে কখনো যাব না। মনে আছে যেটা আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, একসাথে জীবন কাটানোর যে স্বপ্ন দেখেছিলাম, সেগুলো সব মিথ্যে।
কেন এরকম করলি নম্রতা? কেন? আমি রোজ সকালে না গরম জল খাই, বুঝলে? এতে গলা পেট সব পরিষ্কার হয়ে যায়। আরে তুমি কিচেনে? থাক গুড মর্নিং আন্টি। এটা কি পড়েছো তুমি? সো ওল্ড ফ্যাশনড। তুমি আবার কিছু খাওনি তো? নীরু, তুমি ওকে বলেছো ওকে আর অদিতকে প্রার্থনা করতে যেতে হবে? সরি বৌদি, আমি ভুলে গেছি, এক্ষুনি বলে দিচ্ছি। ছাড়ো তুমি। আমাদের পরিবারের নিয়ম যে সবার আগে হাজবেন্ড আর ওয়াইফকে প্রার্থনা করতে যেতে হয়, আশীর্বাদ নিতে হয়। শোনো, তুমি তাহলে তাড়াতাড়ি গিয়ে রেডি হও, আর অদিতকেও গিয়ে বলো তাড়াতাড়ি তৈরি হতে। নিখিল আর নূর এখনো ঘুমাচ্ছে, ওরা পরে যাবে। যাও তাড়াতাড়ি। ঠিক আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কি পড়বে তুমি? তুমি জানো তো যে তুমি এই বংশের বড় বউ, তাই যেটাই পড়বে ভেবে চিনতে পড়বে। অ্যাকচুয়ালি আন্টি, বেচারি দামি জামা কাপড় কোথায় পাবে বলো? বাড়ির লোকেরা পুরনো জামা কাপড়ই পাঠিয়েছে হয়তো। আর তাছাড়া ওর বিয়ে হওয়ার কথা ছিল নাকি? মল্লিকার বউ হওয়ার কথা ছিল তো। মল্লিকার জন্য যে জামা কাপড় কেনা হয়েছিল সেটাই দিয়ে দাও, ওর জন্য নতুন জামা কাপড় কিনে কি হবে? এসো আমার সঙ্গে উপরে এসো। সরি আন্টি, আই এম সরি, কিন্তু আমি মল্লিকার জামা কাপড় পরতে পারবো না। রিয়েলি? মল্লিকা তো আমার বোনের মতনই ছিল। ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে যখন তোমার সমস্যা হয়নি, তাহলে ওর জামা কাপড়ের সমস্যা হবে কেন? এমনিতেও ওর পোশাক আমি তোমায় দিতাম না, এখনকার মতো আমি নিজেরটাই দিয়ে দিচ্ছি। কালকে তোমায় শপিংয়ে নিয়ে যাব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যাই পরবে আমাকে দেখিয়ে পরবে। চলো আমার সঙ্গে। অদিত, এদিকে আয়। দেখলি তোর বাবার কামাল? প্রত্যেকটা কাগজে তোর ছবি। আমি ঠিক সঠিক সময়ে ডিসিশন নিয়েছি আর তোর বিয়েটা দিয়ে দিয়েছি। যদি সেদিন আমরা সবাই ফিরে আসতাম না ওখান থেকে, তাহলে মিডিয়ায় একবারে ঢিডি পড়ে যেত। ওপরওয়ালার দয়ায় তোর ইমেজটা বেঁচে গেছে। এবার এটাই দেখার যে ভবিষ্যতে তোর ইমেজ তুই কতটা বাঁচিয়ে রাখতে পারিস। গুড মর্নিং বাবা। হ্যাঁ, বেঁচে থাকো। এই নিন আপনার চা। আমার প্রণাম। থাক 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 থাক। নবাবপুত্র উঠেছে না শুয়ে আছে? আরে একটু বোঝাও ওকে, সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে গিয়ে একটু কাজ টাজ করতে। একবার অদিতকে দেখো, কিচ্ছু বলতে হয় না, নিজের কাজ ঠিক করে নেয়। বোঝাও ওকে। আমার আর নিখিলের একটাও ফটো বেরোয়নি। এই দেখ, অদিত বাবুর বিয়ে ছিল না, তার একেবারে ফুল কভারেজ দেখলি? পুরো মিডিয়া জড়ো হয়ে গেছিল। আরে ভাই, এই কোণেটাকে খুবই চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, তাই তো। আমার মনে হচ্ছে সেই মেয়েটা যে আমাদের ঈশান স্যারের সঙ্গে দেখা করতে আসতো। তার মানে কোনো চক্কর। তুমি কিসের চাকরি করো? পুলিশের স্যার। স্যালারিটা কিসের জন্য পাও? স্যার পুলিশ বলে। যখন তুমি চাকরিটা পুলিশের করো, স্যালারিটা সেটার জন্যই পাচ্ছ, তাহলে কাজ না করে সময় নষ্ট করছো কেন? সরি স্যার।